সেনাবাহিনী, সামরিক বাহিনী রাষ্ট্রপতির আওতায় থাকে। কারণ দুটা জিনিস ইম্পর্টেন্ট। যদি সংবিধানের কোনো অ্যামেন্ডমেন্ট নতুন রাষ্ট্রপতি যিনি হবেন তাকে চিন্তা করতে হবে এই দৃশ্যটা আছে। আমরা, সুপ্রিয় দর্শক, পত্রিকায় বিভিন্ন বিভিন্ন সময় মাধ্যমে একটি সংবাদ খুবই ঘোরাফেরা করছে, সেটা হচ্ছে খুব শীঘ্রই বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছে, এবং তিনি যদি পদত্যাগ করেন সেক্ষেত্রে বর্তমান স্পিকার ওয়াইসি রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবেন, এবং এই সময়ের মধ্যে 90 দিন সময় থাকবে। 90 দিনের মধ্যে নতুন সংসদ একজন নতুন রাষ্ট্রপতি নিয়োগ করবেন। এটি হলো নিয়ম। প্রশ্ন হচ্ছে রাষ্ট্রপতি কে হবে? এটা নিয়ে বিভিন্ন কথাবার্তা আছে, যেমন খন্দকার মোশাররফ হোসেন, মঈন খান, এদের কথা আলোচনা আছে, মির্জা ফখরুল ইসলামের কথা আলোচনা আছে। কিন্তু কে হবেন রাষ্ট্রপতি এটা সম্পূর্ণ নির্ভর করতেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর। কারণ আমরা দেখেছি শাহাবুদ্দিন যখন রাষ্ট্রপতি হলেন তখন ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলেন। ভাইস চেয়ারম্যান থাকা অবস্থায় তাকে রাষ্ট্রপতি করা হলো, এবং সম্পূর্ণ সিদ্ধান্ত ছিল শেখ হাসিনা ও শেখ রেহানার। কারণ শাহাবুদ্দিন আহমেদ মূলত আমাদের বিখ্যাত ব্যবসায়িক এস এ আলম গ্রুপের মনোনীত প্রতিনিধি ছিলেন। এস এ আলমই এই সিদ্ধান্তটা দিয়েছেন, এবং এস এ আলমের সাথে শেখ রেহানা যেহেতু এটা সংযোগ ছিল, এবং অনেকটা বলা যায় রেহানার চাপে পড়ে শেখ হাসিনা একমত হয়েছেন, যদিও দলের ভিতরে এটা নিয়ে ভিন্ন মত ছিল। আওয়ামী লীগের অনেকে বিস্ময় প্রকাশ করেছেন, জাতি বিস্ময় প্রকাশ করেছে, বিভিন্ন দল বিস্ময় প্রকাশ করেছে। কারণ এটা কিভাবে সম্ভব? শাহাবুদ্দিনের যে জীবনী, যে কর্মকাণ্ডের পরিধি, সেটা রাষ্ট্রপতি পদের জন্য যথেষ্ট ছিল না। এটাই ছিল মূল সমস্যা। এখন প্রশ্ন হচ্ছে নতুন রাষ্ট্রপতি কে হবে? নতুন রাষ্ট্রপতি সম্পর্কে ইতিমধ্যেই পত্রিকায়, জাতীয় পত্রিকাতে কিছু নাম এসেছে। তার মধ্যে একটি নাম হচ্ছে বর্তমান মন্ত্রিপরিষদ সচিব, তার কথা এসেছে। তিনি আদৌ এই পদে আসবেন কি আসবেন না সেটা বড় কথা। বড় কথা তার নামটা এখানে চলে এসেছে। এখন তিনি কেন আসবেন, প্রশ্ন তো একটাই থেকে যায়। কারণ এই রাষ্ট্রপতি যিনি হবেন তার কিন্তু পরবর্তী সরকারের কেয়ারটেকার গভর্নমেন্ট থাকবে তখন, নিয়ম অনুযায়ী। ওই সময় তার ভূমিকাটা কি থাকবে? একটা চ্যালেঞ্জিং সম্পর্ক থাকবে কিন্তু তার সাথে বিএনপির সম্পর্ক কি হবে? এবং একজন রাষ্ট্রপতি দক্ষতা, যোগ্যতা সবকিছু কিন্তু দেখতে হবে এখানে কি আসা যায়। এখন বর্তমান ক্যাবিনেট সেক্রেটারি যেহেতু 1982 সালে বিসিএস ক্যাডারের লোক, এর আগে চুক্তিভিত্তিক তিনি স্বরাষ্ট্র সচিব ছিলেন, ওখান থেকে তিনি পদে আসলেন। এখন তাকে যদি তারেক রহমান পছন্দ করেন, এখানে তার ব্যাপারে বলার কিছু নাই, এবং কি জন্য করবেন এটাও তার ব্যাপার। কিন্তু আমরা দেখব একজন যোগ্য রাষ্ট্রপতি এখানে আসুক, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করা হয়, সেক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমতাটা বেড়ে যাবে। এই যে বেড়ে যাবে, এই বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে নতুন রাষ্ট্রপতি কি ধরনের মানসিক অনুভূতিতে থাকবেন, তার সাথে প্রধানমন্ত্রীর সম্পর্ক কেমন থাকবে, সবই দেখার বিষয়। কারণ আমরা দেখেছি চরম বাস্তবতা, কোনো সময় রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রয়োজনে, জাতির স্বার্থে অনেক সময় দলের সাথে একমত হতে পারেন না। একটা বিরোধ সেখানে এসে পড়ে, কিন্তু এসে পড়ে বলেই সেখানে সমস্যার সৃষ্টি হয়ে যায়। বিগত দিনে কোনো রাষ্ট্রপতি কিন্তু এতটা দৃঢ় দেখাতে পারেননি। যিনি দেখিয়েছিলেন অধ্যাপক বি চৌধুরী, উনি বিএনপির বলতে পারেন একদম প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। শুধু সাধারণ সম্পাদক ছিলেন না, মহাসচিব ছিলেন না, তিনি কিন্তু অত্যন্ত দায়িত্বশীলতার সাথে সব কাজ করেছিলেন। পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, শিক্ষামন্ত্রী ছিলেন, এবং একটা সময় তিনি রাষ্ট্রপতি হলেন। রাষ্ট্রপতি হওয়ার পরে তার সাথে কিন্তু সরকার, বিশেষ করে বেগম খালেদা জিয়ার সাথে বিরোধ হয়। হাওয়া ভবন, তখন এই তারেক রহমানের নেতৃত্বে হাওয়া ভবন ছিলেন, তারাও কিন্তু বিদ্রোহী হয়ে একসময় তাকে ইমপিচমেন্ট করার কিন্তু কথা বলা হয়। কিন্তু তাকে ইমপিচ করার মতো সে পর্যাপ্ত গভর্নমেন্টের কাছে ছিল না, সেই সুযোগও ছিল না। কিন্তু তাকে বিভিন্নভাবে তাকে হ্যারাসমেন্ট করা হয়েছে, মানসিক যন্ত্রণা দেওয়া হয়েছে তাকে। তখন তিনি নিজেই তো পদত্যাগ করে গেলেন। এইটা কিন্তু দৃষ্টান্ত একটা। কারণ তিনি বলেছেন আমি এই চেয়ারটাকে আলোকিত করব। খুব মারাত্মক কথা বলেছিলেন। আর এই চেয়ারটা আলোকিত তিনি কিভাবে করবেন, কোন প্রক্রিয়া করবেন, তার আদৌ ক্ষমতা আছে কিনা, ওটাও তো চিন্তা করেন নাই। চেয়ারে বসে বলেছেন এটা। আব্দুর রহমান বিশ্বাসকে দেখেছি, তিনি যে কোনো সংকটে কিন্তু তিনি দলের সাথেই ছিলেন, দলের বাইরে তিনি যান নাই। যেটা কু হলো না, জেনারেল নাসিম যে চেষ্টা করেছিল, হাবিবুর রহমান ছিলেন এখানে তখন উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, ক্যাপ্টেন গভর্নমেন্ট, কিন্তু হাবিবুর রহমান বলেছিলেন
আমি জানি না সামরিক বাহিনী কে চালাচ্ছে, আমি কিছু খবর রাখি না, কারণ তো রাখার কথা না। কারণ আর্টিকেল 61-এ সেই সময় যেটা বলা ছিল যে স্পষ্ট ব্ল্যাক। এবারও কি এই ধরনের কোনো বিধান থাকবে কিনা নতুন যেটা ক্যাটের গভর্নমেন্টে আমরা জানি না। সব কিছু চিন্তা ভাবনা করে এখন দেখা যাচ্ছে রাষ্ট্রপতি সেই হবেন যিনি তারেক রহমানের বিশ্বস্ত অর্জন করতে পারবেন, যেহেতু বর্তমান মন্ত্রিপরিষদ সচিব তার সাথে কাজ করতেছেন, বেশ ঘনিষ্ঠভাবে কাজ করতেছেন এবং তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, একটা বোঝাপড়া আছে, এইসব নিয়ে হয়তো হতেও পারে। তবে রাষ্ট্রপতি যেই হন না কেন, বারবার খেয়াল রাখতে হবে, যদি বিদ্যমান কাঠামোতে তিনি কাজ করে যান তার করার কিছুই থাকবে না। তিনি কিন্তু একইভাবে ইয়াজউদ্দিন হয়ে যাবেন, একইভাবে আব্দুল বিশ্বাস হয়ে যাবেন, কিন্তু ইচ্ছা করলে বিচলিত হতে পারবেন না তিনি। আর যদি কোনো কারণে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করা হয়, সেই ক্ষেত্রে তার একটা অবস্থান থাকবে। সামনে কিন্তু অনেক কিছু ঘটতে পারে, অনেক আন্দোলন হতে পারে, এত কিছুর মধ্য দিয়েও কিন্তু এটা সুস্পষ্ট। সুতরাং আমরা দেখব কে সেই সৌভাগ্যবান ব্যক্তি যিনি রাষ্ট্রপতির চেয়ারটাকে অলঙ্কৃত করবেন। তিনি কি শুধু অলঙ্কৃত করবেন, নাকি এই চেয়ারটাকে আরো নিচের দিকে নামাই দেবেন? এটি হচ্ছে আমাদের দেখার বিষয়। ধন্যবাদ আপনাকে।